Hi students, welcome back to another English teaching video on my YouTube channel Kaushik's English Teaching. आज আমি তোমাদের পড়াবো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ফার্স্ট প্রোসপিস অর্থাৎ রাস্কিন বন্ডের লেখা দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এই গল্পটির লাস্ট পার্ট বা পার্ট 2। এই গল্পটির পার্ট 1 এবং তার পাশাপাশি আর যে দুটি প্রোজ আছে স্ট্রং রুটস এবং এর রুম অফ ওয়ান্স ওন, যে দুটি পোয়েট্রি আছে আবার ক্যাজুরিনা ট্রি এবং ইউলিসেস এবং তারা নামে যে নাটকটি আছে, এই গদ্য পদ্য এবং নাটক আমি কিন্তু অলরেডি লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানেও ব্যাখ্যা সহ পড়িয়ে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। উপরে আই বটনে ক্লিক করে বা আমার চ্যানেলের মধ্যে গিয়ে তোমাদের ক্লাসের যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখান থেকে তোমরা সব ভিডিওগুলো দেখে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থার্ড সেমিস্টার তো বটেই, পরবর্তীকালে ফোর্থ সেমিস্টারেরও সমস্ত ভিডিও সহজেই পাওয়ার জন্য। তো চলো আজকে আমরা দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এই গল্পটার লাস্ট পার্ট মানে পার্ট 2 পড়ব। তো পার্ট 2 শুরু করার আগে পার্ট 1-এ কোথায় শেষ করেছিলাম একটুখানি তোমাদের খালি গল্পের প্লটটা বলে দিই। তো আমরা দেখেছিলাম গল্পের কথক যখন দেরাতে তার ঠাকুমার বাড়িতে যাচ্ছে, স্টেশনে সেই মেয়েটির সাথে দেখা হয়েছিল যে ঝুড়ি বা চুবড়ি বিক্রি করছিল, তার থেকে একটা ঝুড়ি কিনেছিল এবং যখন 1 টাকা দিতে যাচ্ছিল কথকের সাহস হয়নি এমনকি তার যাতে আঙুলটা স্পর্শ করার, কিন্তু ফেরার পথে সে কিন্তু মেয়েটার সাথে কথা বলেছিল, তার হাত ধরেছিল এবং বলেছিল যে আমি দিল্লিতে যাচ্ছি কিন্তু আমি ফিরে আসব, তুমি এখানেই থাকবে তো। মেয়েটি তখন ঘাড় নেড়ে সম্মতি জানিয়েছিল। তো চলো তারপর থেকে 63 পাতার 3 নম্বর লাইন থেকে আজকে আমরা পার্ট 2 শুরু করব। আমি লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানেও ব্যাখ্যা সহ তোমাদের পড়িয়ে দিচ্ছি। পড়াতে পড়াতে ইংলিশ আননোন ওয়ার্ডসগুলোর আমি মিনিং বলে দেবো, তোমরা পারলে খাতায় নোট ডাউন করে নিতে পারো। এবং যেহেতু তোমাদের এই সেমিস্টারে MCQ আছে তাই সঙ্গে একটা পেন বা পেন্সিল রাখো, ইম্পর্টেন্ট জায়গাগুলো যেখানগুলো বলবো সেখানগুলো কিন্তু মার্ক করে নেবে। দিস টাইম আই ডিড নট ফরগেট হার, এইবার আমি কিন্তু তাকে ভুললাম না। যখন প্রথমবার যাচ্ছিল গিয়ে মনে আছে তো ঠাকুমার বাড়িতে গিয়ে মেয়েটার কথা কিন্তু ভুলে গেছিলো, কারণ তখন অন্যান্য জিনিস তার মাথায় চেপে বসেছিল। কিন্তু এই যে দ্বিতীয়বার ফেরার পথে আবার যে মেয়েটার সাথে দেখা হলো, তার হাত ধরে কথা বলেছে, তাই কথক বলছেন এইবার কিন্তু আমি তাকে আর ভুললাম না। সি ওয়াজ উইথ মি ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি, সে আমার সাথেই ছিল আমার বাকি যাত্রাটুকু। রিমাইন্ডার মানে হচ্ছে অবশিষ্ট বা বাদবাকি, তাহলে বাদবাকি যাত্রাটুকু সেই মেয়েটার স্মৃতি কিন্তু কথকের সাথেই ছিল। অ্যান্ড ফর লং আফটার, এমনকি তারও অনেক পর পর্যন্ত ছিল। এটাও আমি আগের দিন বলছিলাম, আমরা রাস্তাঘাটে বা কোনো অনুষ্ঠানে ধরো কাউকে দেখলাম যে ভালো লাগাটা তৈরি হয় সেটা তাৎক্ষণিক বা ক্ষণস্থায়ী, ওই কিছুক্ষণ থাকে তারপরে কিন্তু চলে যায়। কথকের ক্ষেত্রেও কিন্তু যখন সে প্রথমবার যাচ্ছিল মেয়েটাকে দেখেছিল ব্যাপারটা সেরকমই হয়েছিল, সে গিয়ে ভুলে গেছিল। কিন্তু এইবারে কি হলো, সেই মেয়েটার স্মৃতি সেটা বাকি যাত্রাটুকু তো তার সাথে ছিল বটেই, অ্যান্ড ফর লং আফটার এর পরেও ছিল, মানে সে কিন্তু মেয়েটাকে আর ভুলতে পারছে না। মেয়েটা তার মনে কিন্তু বেশ পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে। দেখো তারপরে লেখা আছে অল দ্যাট ইয়ার সি ওয়াজ এ ব্রাইট লিভিং থিং, সারা বছর ধরেই সে ছিল উজ্জ্বল প্রাণবন্ত একটা জিনিস। ব্রাইট তো উজ্জ্বল জানো, লিভিং হবে প্রাণবন্ত, মানে তাকে ভোলা যাচ্ছে না, সে সবসময় যেন কথকের মনের মধ্যেই আছে। কে? সেই মেয়েটি। অ্যান্ড হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড, এবং যখন কলেজের টার্ম শেষ হলো, টার্ম মানে ওই যে ধরো তোমাদের এই যে সেমিস্টার এক একটা করে সেমিস্টার শেষ হচ্ছে, তো কলেজের যখন সেই টার্মটা শেষ হলো, আই প্যাকড ইন হেস্ট, আমি তাড়াহুড়ো করে প্যাকিং করলাম। হেস্ট মানে হচ্ছে তাড়াহুড়ো করা। সেই রাজপাল যাদবের মিম টেমপ্লেটটার কথা মনে পড়ছে, রাহা নেহি যা রাহা তারা পিআইসি হে। তো তাড়াতাড়ি করে প্যাকিং করে নিল। অ্যান্ড লেফট ফর দেরা আর্লিয়ার দ্যান ইউজুয়াল, এবং স্বাভাবিকের থেকে আগেই আমি দেরার জন্য বেরিয়ে পড়লাম। আর্লিয়ার তো জানো আগে, আর ইউজুয়াল মানে হচ্ছে যথারীতি। এমনিতে কথক কখন যেত আমরা পার্ট 1-এ পড়েছিলাম, আন্ডারলাইনও করিয়েছিলাম MCQ এর জন্য, মে মাসের শুরুতে যেত, জুলাই শেষ করে ফিরত। কিন্তু এখানে বলছে লেফট ফর দেরা আর্লিয়ার দ্যান ইউজুয়াল, আমি স্বাভাবিকের থেকে আগেই দেরার জন্য বেরিয়ে পড়লাম। মনের মধ্যে কি হচ্ছে যে কখন আমি ট্রেনে করে যাব দেউলি স্টেশনে গিয়ে সেই মেয়েটিকে দেখব। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড, আমার ঠাকুমা খুবই সন্তুষ্ট হবেন, প্লিজড মানে সন্তুষ্ট হওয়া বা খুশি হওয়া, অ্যাট মাই ইগারনেস টু সি হার, যখন তিনি দেখবেন যে ওনাকে দেখার জন্য আমি এত আগ্রহী। ইগারনেস মানে হচ্ছে আগ্রহ। ঠাকুমা তো জানে না যে আমাকে দেখার জন্য আগ্রহী নয়,
আমার নাতি হচ্ছে নিজের নাত বউকে দেখার জন্য আগ্রহী, কিন্তু দেখো ঠাকুমা ভাববে কি আমার নাতি ও বাবারে তাড়াতাড়ি সময়ের আগেই আমার কাছে চলে এসেছে, ঠাকুমা হয়তো জেনে খুব খুশি হবে, কিন্তু নাতির মনে অন্য কিছু চলছে। পরের প্যারাগ্রাফে চলে এসো। আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংসিয়াস, আমি খুবই ভীত ছিলাম এবং উদ্বিগ্ন বা চিন্তিত ছিলাম। নার্ভাস হচ্ছে মানে কি স্নায়ুর চাপ যার মধ্যে থাকে, তো এখানে ভয় পাচ্ছিলাম, এবং অ্যাংসিয়াস মানে হচ্ছে চিন্তিত বা উদ্বিগ্ন ছিলাম। কেন? অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইনটু দেউলি, যখন ট্রেনটা দেউলির মধ্যে প্রবেশ করলো। তাহলে দেউলি স্টেশনে ট্রেনটা ঢুকছে, একদম বুক ঢিপ ঢিপ করা শুরু করেছে যে মেয়েটাকে এবার দেখতে পাবো। বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং, কারণ আমি ভাবছিলাম, ওয়ান্ডারিং মানে হচ্ছে ভাবা, কি ভাবছিল? হোয়াট আই শুড সে টু দ্য গার্ল, আমি মেয়েটাকে কি বলবো, অ্যান্ড হোয়াট আই শুড ডু, আমি কী বা করব। এর আগেও যখন দেখা হয়েছে খালি দেখেইছে, আর শেষবার খালি তাকে হাতটা ধরে বলেছিল যে আমি ফিরে আসব, কিন্তু এবারে কতকের মনে হচ্ছে যে আমি কি বলবো আর কি করব। আই ওয়াজ ডিটারমাইন্ড, আমি মনে মনে ঠিক করে ফেলেছিলাম। ডিটারমাইন্ড মানে দৃঢ় সংকল্প করে নেওয়া, মানে মনস্থির করে ফেলা। দ্যাট আই উড নট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার, আমি অসহায়ভাবে তার সামনে দাঁড়িয়ে থাকবো না। হেল্পলেসলি মানে অসহায়ভাবে। এর আগের দুবার যেরকম আমি তার সামনে শুধু চুপ করে দাঁড়িয়েছিলাম, আমি ঠিক করে নিয়েছিলাম এবারে কিন্তু আমি সেটা করব না। হার্ডলি এবেল টু স্পিক, এর আগে আমি প্রায় কথাই বলতে পারতাম না। হার্ডলি মানে প্রায় না, তো এর আগে তো দেখেছো কথাই বলতে পারতো না, শুধু চোখে চোখেই দুজনের মধ্যে কথা হয়েছে। তাহলে এর আগে আমি কথাই বলতে পারতাম না। অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস, এবং আমার অনুভূতি নিয়েও কিছু করতে পারতাম না। তাই কতক এবারে মনে মনে ঠিক করেছে এবারে কিন্তু আমি সেটা করব না, আমি অসহায়ভাবে তার সামনে দাঁড়িয়ে থাকবো না। দ্য ট্রেন কেম টু দেউলি, এবার ট্রেনটা কোথায় এলো? দেউলিতে এলো। অ্যান্ড আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, এবং আমি প্ল্যাটফর্মের সর্বত্র তাকে খুঁজতে লাগলাম। লুকড আপ অ্যান্ড ডাউন মানে হচ্ছে সব জায়গায় এদিক ওদিক দেখা বা খোঁজা। তাহলে যেই না প্ল্যাটফর্মে ট্রেনটা ঢুকছে, আমাদের কথক হচ্ছে একদম প্ল্যাটফর্মের সব জায়গায় নিজের চোখ ঘুরিয়ে সেই মেয়েটিকে খুঁজছে। বাট আই কুড নট সি দ্য গার্ল এনিহোয়ার, কিন্তু আমি কোথাও সেই মেয়েটাকে দেখতে পেলাম না। নেক্সট প্যারাগ্রাফে চলে এসো। আই ওপেন দ্য ডোর, আমি দরজাটা খুললাম। এর আগে তো জানলা দিয়ে দেখছিল রেলগাড়ির, এবারে গিয়ে দরজাটা খুললো। অ্যান্ড স্টেপ টপ দ্য ফুটবোর্ড, এবং পাদানিতে পা রেখে আমি নিচে নেমে পড়লাম। স্টেপ টপ মানে হচ্ছে নিচে নেমে পড়া। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, আমি প্রচণ্ড হতাশ হলাম। ডিপলি মানে গভীর হয়, এখানে প্রচণ্ড বলবে, আর ডিসঅ্যাপয়েন্টেড তো জানো হতাশ হওয়া। দেখো হতাশ হওয়াই স্বাভাবিক, মনে এত আশা নিয়ে এসেছিলো যে মেয়েটার সাথে দেখা হবে, কিন্তু দেখা হলো না। অ্যান্ড ওভারকাম বাই এ সেন্স অফ ফরবোর্ডিং, এবং আমার মধ্যে একটা দুশ্চিন্তা বা অমঙ্গলের চিন্তা আমাকে ঘিরে ধরলো। ওভারকাম মানে ঘিরে ধরা, আর সেন্স অফ ফরবোর্ডিং মানে হচ্ছে অমঙ্গলের চিন্তা বা কুলক্ষণ, দুশ্চিন্তা আমাকে ঘিরে ধরলো। আই ফেল্ট, আমি অনুভব করলাম, আই হ্যাড টু ডু সামথিং, আমাকে অবশ্যই কিছু করতে হবে। এরকম চুপচাপ মেয়েটাকে দেখতে পেলাম না, ট্রেনে উঠে চলে যাব, এটা করলে হবে না। অ্যান্ড সো আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার, তাই আমি দৌড়ে স্টেশন মাস্টারের কাছে গেলাম। অ্যান্ড সেড, এবং তাকে বললাম, ডু ইউ নো দ্য গার্ল, আপনি কি ওই মেয়েটিকে চেনেন? হুই ইউজ টু সেল বাস্কেট শেয়ার, যে এই স্টেশনে ঝুড়ি বা চুবড়ি বিক্রি করে। তো এটা শুনে স্টেশন মাস্টার কি উত্তর দিল? নো আই ডোন্ট, না আমি চিনি না বা আমি জানি না। সেট দ্য স্টেশন মাস্টার, স্টেশন মাস্টার বললেন। অ্যান্ড ইউ উড বেটার গেট অন দ্য ট্রেন, এবং তোমার উচিত ট্রেনে উঠে পড়া। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, যদি না তুমি এখানে পড়ে থাকতে চাও। মানে এবার ট্রেনটা ছেড়ে দেবে, তোমার উচিত ট্রেনেতে উঠে পড়া, নালে কী হবে, তুমি হচ্ছে লেফট বিহাইন্ড, এখানে পড়ে থাকবে, ট্রেনটা চলে যাবে। তাই গিয়ে তুমি তাড়াতাড়ি ট্রেনেতে উঠে পড়ো। এটা হচ্ছে থার্ড সেমিস্টার, মানে তোমাদের এইচএস ইয়ার। এবছরে তোমরা যা মার্কস পাবে সেটা কিন্তু তোমাদের বোর্ডের নাম্বার হিসাবেই যোগ হবে। জানি থার্ড সেমিস্টারে এমসিকিউ আছে, তবে শুধুমাত্র খালি ইউটিউবে ভিডিও দেখে এমসিকিউ অ্যাটেম্প করলে হবে না, তার পাশাপাশি কিন্তু গ্রামার এবং আনসিনও প্র্যাকটিস করতে হবে। তোমরা এই সেমিস্টারে যতটা বেশি মার্কস তুলে রাখবে, তোমরা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়ে দেখেছো কীরকম নোট লিখতে হয়, ফোর্থ সেমিস্টারের এক্সামটাও কিন্তু তাই। এই সেমিস্টারে নাম্বার বেশি থাকলে ওখানে একটু কম পেলেও পার্সেন্টেজটা ঠিকঠাক হবে। আর এবছরের পরীক্ষা কিন্তু নিজেদের হোম সেন্টার মানে নিজের স্কুলে হবে না, অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে। তাই প্রথম থেকেই তোমাদের ভালো করে প্রিপারেশান নিতে হবে। এবং থার্ড সেমিস্টারের অনলাইন ক্লাস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যেখানে শুধুমাত্র টেক্সট পড়ানো বা এমসিকিউ নয়, তার পাশাপাশি কিন্তু গ্রামারের প্র্যাকটিস সেট এবং আনসিনও প্র্যাকটিস করানো হয়। তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও, দেখো স্ক্রিনেতে আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপ বা ফোন করেও যোগাযোগ করতে পারো।
কিন্তু কথক তো সহজে মানার নয়, এখন তার প্রেমিকাকে খুঁজে পাচ্ছে না। বাট আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, কিন্তু আমি প্ল্যাটফর্মের সব জায়গায় ঘুরে বেড়ালাম। পেস্ট আপ অ্যান্ড ডাউন মানে হচ্ছে এদিক ওদিক ঘুরে বেড়ানো। তো ভালো করে প্ল্যাটফর্মটা খুঁজে দেখলো। অ্যান্ড স্টেয়ার্ড ওভার দ্য রেলিংস অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড, এবং স্টেশন চত্বরের রেলিংগুলোর দিকেও একভাবে তাকিয়ে থাকলাম। স্টেয়ার্ড ওটা কিন্তু স্টার্টেড নয়, স্টেয়ার্ড মানে হচ্ছে একভাবে তাকানো। কোন দিকে দেখলো না, রেলিংস অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড, স্টেশন চত্বরের হচ্ছে রেলিংগুলোর দিকে তাকিয়ে থাকলাম। অল আই স ওয়াজ এ ম্যাঙ্গো ট্রি, আমি শুধু দেখতে পেলাম একটা আম গাছ। অ্যান্ড এ ডাস্টি রোড লিডিং ইনটু দ্য জাঙ্গেল, এবং একটা ধুলোময় পথ যেটা জঙ্গলের দিকে চলে গেছে। এ দুটোতে আন্ডারলাইন করে রাখতে পারো। স্টেশন থেকে সে কী দেখতে পেয়েছিল আমাদের কথক, না একটা আম গাছ এবং একটা ধুলোময় পথ যেটা হচ্ছে জঙ্গলের দিকে চলে গেছে। হোয়ার ডিড দ্য রোড গো, ওই রাস্তাটা কোথায় যাচ্ছে? কথকের মনে প্রশ্ন হলো যে ওই রাস্তা দিয়েই মেয়েটার বাড়ি নয় তো, ওই রাস্তাটা কোথায় যাচ্ছে? দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন, আর এই সময় কি হলো, ট্রেনটা কিন্তু স্টেশন থেকে চলতে শুরু করে দিয়েছে। মানে ট্রেনটা এবার সবে শুরু হয়েছে, ধীর গতিতে স্টেশন থেকে এগিয়ে যাচ্ছে। অ্যান্ড আই হ্যাড টু রান আপ টু দ্য প্ল্যাটফর্ম, তাই আমাকে দৌড়ে প্ল্যাটফর্মে আসতে হলো। মনে আছে তো কথক কোথায়? কথক এখন কিন্তু স্টেশন চত্বরটা দেখছিল, তাহলে দৌড়ে ছুটে তাকে প্ল্যাটফর্মে আসতে হলো। অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট, এবং আমার কামরার দরজার জন্য আমাকে লাফ দিতে হলো। কম্পার্টমেন্ট মানে হচ্ছে কামরা বা বগি, ট্রেনের যেগুলো হয়। তার মানে কি ট্রেনটা রানিং ছিল, প্রায় দৌড়ে ছুটে এসে লাফ মেরে আমাদের কথককে উঠতে হলো। দেন অ্যাজ দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, তারপর যখন ট্রেনটা গতি অর্জন করলো, গ্যাদার্ড মানে তো জানো অর্জন করা। অ্যান্ড রাস থ্রু দ্য ফরেস্ট, এবং জঙ্গলের মধ্যে দিয়ে দ্রুত গতিতে এগিয়ে গেল। রাস্ট মানে ধেয়ে যাওয়া হয়, এখানে দ্রুত গতিতে এগিয়ে গেল বলতে পারো। আই স্যাড ব্রুডিং, আমি চিন্তিত হয়ে বসে থাকলাম। ব্রুডিং মানে হচ্ছে চিন্তিত। ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, জানালার সামনে। ইন ফ্রন্ট অফ তোমরা জানো সামনে, তাহলে জানালার সামনে আমি চিন্তিত হয়ে বসে থাকলাম। মাথায় আমার আকাশ ভেঙে পড়েছে, আমার প্রেমিকাকে আমি দেখতে পেলাম না। এতদিন অপেক্ষার পরে আমি এক্সাইটমেন্ট নিয়ে এলাম, কিন্তু মেয়েটিকে কোথাও দেখতে পেলাম না। স্বাভাবিক চিন্তা হওয়ার তো কথা। তো জানলার সামনে আমি এইভাবে বসে থাকলাম। নেক্সট প্যারাগ্রাফে চলে এসো। হোয়াট কুড আই ডু, আমি কি করব অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল, ওই মেয়েটিকে খুঁজে বের করতে। আই হ্যাড সিন অনলি টুয়াইস, যাকে মাত্র আমি দুবার দেখেছি। দেখো সত্যিই তো এটা চিন্তার কারণ, যে মেয়েটাকে কথক শুধুমাত্র দুবার দেখেছে, তাকে খুঁজে বের করতে সে কী বা করতে পারে। হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, আবার যে মেয়েটা প্রায় তার সাথে কথাই বলেনি, মানে একটা দুটো ভাঙাচোরা কথা হয়েছে। হার্ডলি মানে প্রায় না, দুজনের মধ্যে কথাও তেমন হয়নি। মেয়েটা মনে আছে তো খালি ঘাড় নেড়েছিল। কথক বলেছিল আমি দিল্লিতে যাচ্ছি, মেয়েটা বলেছিল আমার কোথাও যাওয়ার নেই। মেয়েটিকে আবার কথক বলেছিল আমি ফিরে আসবো, তুমি এখানে থাকবে তো, খালি ঘাড় নেড়েছিল। অ্যান্ড অ্যাবাউট হুম আই নিউ নাথিং, যার সম্বন্ধে আমি কিছুই জানি না। অ্যাবসুলেটলি নাথিং, একেবারেই কিছু জানি না। মেয়েটার নাম পর্যন্ত জানে না, মেয়েটার কোথায় বাড়ি সেগুলো কিচ্ছু জানে না। তাই কথক বলছে এই অবস্থায় আমি মেয়েটাকে কিভাবে খুঁজে বের করব। বাট ফর হুম, কিন্তু তার জন্য আই ফেল্ট এ টেন্ডারনেস, আমি একটা মায়া বা মমতা অনুভব করছি, স্নেহও বলতে পারো। টেন্ডারনেস মানে এমনিতে হয় কোমলতা, কিন্তু আমি তার জন্য একটা স্নেহ বা মায়া আবেগ অনুভব করছি। অ্যান্ড রেসপন্সিবিলিটি, এবং দায়িত্ব অনুভব করছি। দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর, যেটা এর আগে আমি কখনো অনুভব করিনি। এ তো প্রথম প্রেমেতেই হয়, এ প্রেমে না পড়লে এই অনুভব করা যাবে না। ওই জন্য বলেছি একদম তোমাদের বয়সী ছাত্রছাত্রীদের জন্য একদম সেরা সেরা গল্প, একদম সেই পেহেলা নাশা পেহেলা খুমা, সেই রকম তারা আর কি ফিলিং। বলছে এর আগে এরকম অনুভূতি আমার কখনো হয়নি, কিন্তু এই যে মেয়েটা যার সম্বন্ধে আমি বেশি কিছু জানিই না, কিন্তু তার জন্য আমি একটা বিশেষ স্নেহ মায়া মমতা এবং দায়িত্ব অনুভব করছি। এটা কেন হচ্ছে কথক সেটাই প্রশ্ন জিজ্ঞেস করছেন, এবং সেটার উত্তর হচ্ছে এটা, কারণ তিনি ইন লাভ, ভালোবাসার মধ্যে আছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, শুধু এই সেমিস্টার বলে নয়, পরবর্তী সেমিস্টারের সমস্ত ভিডিও সহজেই পাওয়ার জন্য। কমেন্টে তোমরা তোমাদের নাম এবং ঠিকানাটাও লিখে দিও, তাহলে আমি জানতে পারবো ওয়েস্ট বেঙ্গলের কোন কোন জায়গা থেকে আমার স্টুডেন্টরা আমার ভিডিওটা দেখছে। নেক্সট প্যারাগ্রাফে চলে এসো। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট আফটার অল, আমার ঠাকুমা মোটেই আমার এই ভ্রমণে খুশি হলেন না। প্লিজড মানে আগেই বলেছি সন্তুষ্ট বা খুশি হওয়া। কি করে ঠাকুমা খুশি হবে, নাতি তো আর ঠাকুমাকে দেখতে আসেনি, নাতি এসেছে নাতবউকে খুঁজতে।
বিকজ আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস মোর দ্যান এ কাপল অফ উইকস, এটাও আন্ডারলাইন করে রাখবে যে ঠাকুমা কেন খুশি হয়নি। বিকজ আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস, কারণ আমি ঠাকুমার বাড়িতে ছিলাম না মোর দ্যান এ কাপল অফ উইকস, 2 সপ্তাহের বেশি। এই কাপল অফ উইকসটা আন্ডারলাইন করে রাখবে। তাহলে এইরকমভাবেও প্রশ্নটা আসতে পারে, কথক এমনিতে ঠাকুমার বাড়িতে কতদিন থাকতেন? প্রায় 3 মাস থাকতেন। ভেবে দেখো, মে মাসের শুরুতে যেতেন, তাহলে পুরো মে মাস, জুন মাস আর জুলাইয়ের শেষে ফিরত। কিন্তু এবারে গিয়ে কথক মাত্র কাপেল অফ উইকস, কাপেল মানে জোড়া বা 2, মাত্র 2 সপ্তাহ কাটালেন। সেই জন্য ঠাকুমা মোটেই কিন্তু খুশি হলেন না। আই ফেল্ট রেস্টলেস, আমি অস্থির অনুভব করছিলাম। অ্যান্ড ইল অ্যাট ইজ, ইল অ্যাট ইজ মানে হচ্ছে অস্বস্তি। তাহলে রেস্টলেস মানে অস্থির, আর ইল অ্যাট ইজ মানে হচ্ছে অস্বস্তি। তো অস্বস্তি, অস্থির অনুভব হচ্ছে যে মেয়েটা কোথায় গেল, আমি মেয়েটাকে কেন খুঁজে পেলাম না। কথকের মাথায় কি ঘুরছে যে আমি কখন আবার বাড়ি ফিরবো, স্টেশনে যেতে যেতে আমি কি মেয়েটাকে দেখতে পাবো, সেই চিন্তাই তাকে হচ্ছে গিলে খাচ্ছে। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স, তাই আমি সমভূমিতে ফেরার জন্য আবার ট্রেন ধরলাম। সমভূমিতে ফেরা কিন্তু কথকের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে ওই দেউলি স্টেশনের উপর দিয়ে যাওয়ার সময় স্টেশনের প্ল্যাটফর্মে মেয়েটাকে দেখতে পাই কিনা। মিনিং টু আস্ক ফার্দার কোয়েশ্চেন্স অফ দ্য স্টেশন মাস্টার অ্যাট দেউলি, আমার উদ্দেশ্য ছিল দেউলি স্টেশন মাস্টারকে এই সম্বন্ধে আরও প্রশ্ন জিজ্ঞাসা করা। এখানে মিনিং মানে হবে উদ্দেশ্য, মানে আমার ওই সমভূমিতে ট্রেন ধরার উদ্দেশ্যই ছিল এটা। আর ফার্দার কোয়েশ্চেন, ফার্দার মানে হচ্ছে আরও। দেখো, স্টেশন মাস্টারকে শুধু একটা প্রশ্নই জিজ্ঞাসা করেছিল যে আপনি কি ওই ঝুড়ি বা চুবড়ি বিক্রি করা মেয়েটাকে চেনেন? তো সে বলেছিল না। তো এখানে আরও কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে, সেই উদ্দেশ্যেই কিন্তু তার এখানে আসা। নেক্সট প্যারাগ্রাফে চলে এসো। বাট অ্যাট দেউলি দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার, কিন্তু দেউলিতে একটা নতুন স্টেশন মাস্টার এসেছে। বোঝো, এখানেও তাহলে হতাশা। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার্ড টু অ্যানাদার পোস্ট, আগের মানুষটি মানে আগের যে স্টেশন মাস্টার ছিল তাকে একটা নতুন পদে বা অন্য পদে বদলি করা হয়েছে উইদিন দ্য পাস্ট উইক, আগের সপ্তাহে। তো কথক যখন এখান দিয়ে গিয়েছিল 2 সপ্তাহ আগে, তখন আগের স্টেশন মাস্টারটার সাথেই তার দেখা হয়েছিল, কিন্তু সে তো 2 সপ্তাহ পরে ফিরছে। তো আগের সপ্তাহতেই কি হয়েছে, আগের যে স্টেশন মাস্টারটাকে আন্ডারলাইন করে রাখো, ট্রান্সফার টু অ্যানাদার পোস্ট, তাকে অন্য কোনো পদে কিন্তু বদলি করে দেওয়া হয়েছে। দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল, তো নতুন যে স্টেশন মাস্টার সে সেই মেয়েটা সম্বন্ধে কিছুই জানে না, না জানাই স্বাভাবিক, সে সবে এসেছে, তো মেয়েটার সম্বন্ধে সে কিছুই জানে না। হু সোল্ড বাস্কেটস, যে সেই ঝুড়ি বা চুবড়ি বিক্রি করত। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল, আমি সেই চা দোকানের মালিককে খুঁজে পেলাম। এ স্মল শ্রিভেলড আপ ম্যান, একটা বেঁটে খাটো এবং চামড়া কোঁচকানো মানুষ। শ্রিভেলড আপ মানে হচ্ছে চামড়া কোঁচকানো, তো বেঁটে খাটো চামড়া কোঁচকানো সেই মানুষটির সাথে আমার দেখা হলো। এটাও আন্ডারলাইন করে রাখো, প্রশ্ন আসতে পারে যে চা দোকানের মালিকটা কেমন ছিল, স্মল শ্রিভেলড আপ। ওয়ারিং গ্রিজি ক্লথ, সেটাও আন্ডারলাইন করে রাখবে, সে কী পোশাক পরেছিল, তৈলাক্ত পোশাক পরেছিল। গ্রিজি মানে হচ্ছে তৈলাক্ত বা চর্বিযুক্ত। মানুষ দেখবে যে জামাটা পরে সবসময় কাজ করে, এই যে চায়ের দোকানে, তারা দেখবে গিয়ে কাজ করার সময় ওই পোশাকটা পরে, যে পোশাকে সবসময় আর কি ওই নোংরা লেগে লেগে কি হয়ে গেছে, তেল তেলে গোছের হয়ে গেছে, আবার যখন বাড়ি আসে ওটাকে ছেড়ে অন্য ড্রেস পরে যায়। তো সেই গ্রিজি ক্লথস আন্ডারলাইন করে রাখো, তৈলাক্ত পোশাক পরা যে চা দোকানের মালিক। অ্যান্ড আস্কড হিম, তাকে জিজ্ঞাসা করলাম, ইফ হি নিউ এনিথিং অ্যাবাউট দ্য গার্ল উইথ দ্য বাস্কেট, সে কি কিছু জানে ওই মেয়েটা সম্বন্ধে, সেই যে ঝুড়ি বা চুবড়ি বিক্রি করে। তো উত্তরে চা দোকানের মালিক কি বলল, ইয়েস দেয়ার ওয়াজ সাচ এ গার্ল হেয়ার, হ্যাঁ ওরকম মেয়ে তো একটা এখানে ছিল। আই রিমেম্বার কোয়াইট ওয়েল, আমার বেশ ভালো মনে আছে। কোয়াইট মানে হচ্ছে বেশ। হি সেড, সে বলল, মানে আমাদের চা দোকানের মালিক বলল। বাট সি হ্যাজ স্টপড কামিং নাও, কিন্তু সে তো এখন আসা বন্ধ করে দিয়েছে। মানে বলল যে হ্যাঁ ওরকম মেয়েকে তো দেখেছি, আসতো বিক্রি করতো, কিন্তু এখন সে আসা বন্ধ করে দিয়েছে। তো এটা শুনে আমাদের কথক কি জিজ্ঞেস করছে, হোয়াই, কেন। আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম। হোয়াট হ্যাপেন টু আর, তার কি ঘটেছে। হ্যাপেন মানে ঘটা, তার কি হয়েছে। তো উত্তরে আমাদের চা দোকানের মালিক কি বলছে, হাউ শুড আই নো, আমি কি করে জানবো। সেড দ্য ম্যান, মানুষটি বলল। সি ওয়াজ নাথিং টু মি, সে তো আমার কেউ ছিল না, সে তো আমার আত্মীয় নয় যে আমি জেনে বসে আছি তার কি হয়েছে, কেন সে আসে না। সত্যিই তো, দেখো কথকের তার প্রতি যতটা আবেগ আছে, চা দোকানের মালিকের তো তার প্রতি নেই। নেক্সট পেজে চলে এসো, আজকের গল্পের আমাদের লাস্ট পেজ, পেজ নাম্বার 64।
অ্যান্ড ওয়ান্স এগেন আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন, এবং আমাকে আরেকবার ট্রেনের জন্য দৌড়াতে হলো। তার মানে কি ট্রেনটা আবার ছেড়ে দেবে। দেখো সে নিচে নেবে, খবর নিয়েছে সেই স্টেশন মাস্টার নেই, এটা নতুন স্টেশন মাস্টার, তাকে জিজ্ঞাসা করেছে, তারপর চা দোকানের মালিকের সাথে এতক্ষণ কথা বলছিল, আর ট্রেন তো এখানে 10 মিনিটই দাঁড়ায়, তো সেই সময়টা হয়ে গেছে, তাহলে আবার ট্রেন ছেড়ে দিচ্ছে, তাই ওকে দৌড়ে গিয়ে ট্রেনে উঠতে হলো। অ্যাজ দেউলি প্ল্যাটফর্ম রিসিডেড, যখন সেই দেউলির প্ল্যাটফর্মটা পিছনে সরে যাচ্ছিল, রিসিডেড মানে হচ্ছে পিছনে সরে যাওয়া, আই ডিসাইডেড দ্যাট, আমি স্থির করলাম, ওয়ান ডে আই উড হ্যাভ টু ব্রেক জার্নি দেয়ার, একদিন আমি এখানে এসে আমার যাত্রাটা সমাপ্ত করব, মানে একদিন আমি এখান থেকে ট্রেন থেকে নামবো। স্পেন্ড এ ডে ইন দ্য টাউন, এই শহরে আমি একদিন কাটাবো, স্পেন্ড মানে জানো কাটানো। মেক এনকোয়ারিজ, আমি খোঁজ খবর নেব, এনকোয়ারিজ মানে এমনিতে অনুসন্ধান বা তদন্ত হয়, তো এখানে খোঁজ খবর নেবে কার সম্বন্ধে, সেই মেয়েটির সম্বন্ধে। অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল, এবং সেই মেয়েটিকে খুঁজে বের করব, হু হ্যাড স্টোলেন মাই হার্ট, যে আমার হৃদয় হরণ করেছে, যে আমার মন চুরি করেছে, সেই মেয়েটাকে আমি খুঁজে বের করব। কিসের দ্বারা মন চুরি করেছে, আন্ডারলাইন করে রাখবে, উইথ নাথিং বাট এ লুক ফ্রম আর ডার্ক ইমপেশেন্ট আইস, শুধুমাত্র তার সেই কালো ঘন অস্থির চোখ দিয়ে। ইমপেশেন্ট মানে হচ্ছে অস্থির। দেখবে এই মেয়েটার চোখটাকে বিবরণ দিতে কিন্তু অনেকগুলো অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে। এর আগে হচ্ছে স্মোল্ডারিং পড়েছিলাম, ধিকি ধিকি মানে ধিক ধিক করে জ্বলছে বা ধুমায়িত, এখন আবার বলছে ইমপেশেন্ট অস্থির, এবং বলা হয়েছিল এই চোখে কি আছে, এলোকোয়েন্সি আছে, এলোকোয়েন্ট খুব বাগ্মী, অনেক কথা এই চোখ বলতে পারে, এবং ডার্ক এই অ্যাডজেক্টিভটা কিন্তু বারবার ব্যবহার করা হয়েছে। তাহলে মেয়েটা তার হৃদয় হরণ করেছে বা মন চুরি করেছে তার কি দিয়ে না, উইথ নাথিং বাট এ লুক ফ্রম আর ডার্ক ইমপেশেন্ট আইস, তার ওই ঘন কালো অস্থির চোখের চাউনি দিয়ে। নেক্সট প্যারাগ্রাফে চলে এসো। উইথ দিস থট, এই চিন্তা দিয়ে, আই কনসোল্ড মাইসেলফ, আমি নিজেকে সান্ত্বনা দিলাম। কনসোল্ড মানে হচ্ছে সান্ত্বনা দেয়া। কি চিন্তা, ওই যে আমি একবার এখানে এসে কি করব, এই স্টেশনে আমি নামবো, ওই যে ব্রেক জার্নি দেয়ার, এই চিন্তা দিয়ে আমি নিজের মনকে সান্ত্বনা দিলাম। কতক্ষণ পর্যন্ত, থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ, আমার কলেজের শেষ টার্ম পর্যন্ত। তাহলে প্রথমবার যখন এসেছিল ফার্স্ট টার্ম ছিল, সেকেন্ডবার সেকেন্ড টার্ম, আর এইবার হচ্ছে থার্ড টার্ম। তো এই থার্ড টার্ম পর্যন্ত কলেজের আমি নিজেকে এটা বলেই সান্ত্বনা দিতাম যে আমি দেউলি স্টেশনে নেবে মেয়েটার খোঁজ খবর নেব। আই ওয়েন্ট টু দেরা এগেন ইন দ্য সামার, আমি গরমকালে আবার দেরাতে গিয়েছিলাম। সামারটার নিচে আন্ডারলাইন করে রাখতে পারো, এটা আগেই হয়েছে। সামার ভ্যাকেশান কাটাতে কথক যেত দেরাতে, এবং দেরাতে হচ্ছে তার গ্র্যান্ডমাদার্স প্লেস মানে ঠাকুমার বাড়ি। অ্যান্ড হোয়েন ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, এবং যখন সকালের একদম শুরুর দিকে, আমরা জানি দেউলি স্টেশনে ট্রেনটা ঢোকে কিন্তু ভোর 5টায়, ওই জন্য বলেছে আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, একেবারে ভোরের সময়। দ্য নাইট ট্রেন ড্রিউ ইন্টু দেউলি স্টেশন, রাতের ট্রেনটা দেউলি স্টেশনে প্রবেশ করলো। তার মানে ট্রেনটা রাত্রিবেলা ছাড়ে কিন্তু দেউলিতে পৌঁছায় কিন্তু ভোর 5টায়। আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, আমি আবার প্ল্যাটফর্মের সব জায়গায় খুঁজতে লাগলাম, মানে আমার চোখ এদিক ওদিক যেতে লাগলো যে মেয়েটাকে দেখতে পাই কিনা। দেখো লেখাই আছে ফর সাইন্স অফ দ্য গার্লস, মেয়েটার খোঁজে আমার চোখ এদিক ওদিক ঘুরতে লাগলো। নোয়িং, আমি জানতাম, আই উড নট ফাইন্ড হার, আমি তাকে খুঁজে পাবো না, বাট হোপিং জাস্ট দ্য সেম, কিন্তু আমি আশা করছিলাম আমি খুঁজে পাবো। তার মানে দেখো কথকের মনে আছে যে আমি হয়তো আর মেয়েটাকে দেখতে পাবো না, কিন্তু তাহলেও মন তো মানতে চায় না। তো সে কি করছে, প্ল্যাটফর্মে লুকড আপ অ্যান্ড ডাউন, এদিক ওদিক সর্বত্র খুঁজতে লাগছে ফর সাইন্স অফ দ্য গার্ল, যাতে মেয়েটাকে দেখতে পায়। যদিও জানতো আমি দেখতে পাবো না, কিন্তু হোপিং জাস্ট দ্য সেম, আশা করছিল দেখতে পাবো। সামহাউ, কোনোভাবে, আই কুড নট ব্রিং মাইসেলফ টু ব্রেক জার্নি অ্যাট দেউলি, আমি দেউলিতে আমার যাত্রাটাকে কোনো দিন থামাতে পারিনি। মানে ওই যে আগে প্ল্যান করেছিল না, একদিন আমি দেউলি স্টেশনে নামবো, এখানে শহরটাকে ঘুরে দেখে মেয়েটার সম্বন্ধে খোঁজ খবর নেবো, বলছে আমি কখনও সেটা করে উঠতে পারিনি। অ্যান্ড স্পেন্ড এ ডে দেয়ার, সেখানে কোনো দিন কাটাতে পারিনি। কেন পারিনি, দেখো ব্র্যাকেটের মধ্যে কবি নিজে বলছেন, ইফ ইট ওয়াজ অল ফিকশান অর এ ফিল্ম, এটা যদি কোনো কাল্পনিক ঘটনা বা সিনেমা হতো, ফিকশান মানে হচ্ছে কাল্পনিক ঘটনা যেগুলো কল্পনাতে হয়, বা ফিল্ম সিনেমা বা মুভি হতো, আই রিফ্লেক্টেড, আমি প্রতিফলিত করেছিলাম, আই উড হ্যাভ গট ডাউন, আমি হয়তো তাহলে নামতাম, অ্যান্ড ক্লিনড আপ দ্য মিস্ট্রি, এবং এই রহস্যটাকে উদ্ঘাটন করতাম, অ্যান্ড রিচড এ সুটেবল এন্ডিং ফর দ্য হোল থিং, এই পুরো ঘটনাটার জন্য একটা মানানসই সমাপ্তির পথে যেতে পারতাম। যেরকম সিনেমাতে হয় হ্যাপি এন্ডিং,
বা সাহিত্যে লেখাতে হয়। যদিও এটা সাহিত্য, রাস্কিন বন্ড কীরকমভাবে দেখিয়েছেন দেখো, যে এটা যেন সাহিত্য নয়, এটা হচ্ছে একদম রিয়েল ইনসিডেন্ট, সত্যিকারের ঘটনা। এবার সত্যি তো জানা যায়নি যে এটা সত্যি কিনা, হতেই পারে রাস্কিন বন্ডের নিজের জীবনে এরকম ঘটনা ঘটেছে। বলছে যদি এটা কাল্পনিক ঘটনা বা সিনেমা হতো, রিফ্লেক্টেড মানে হচ্ছে প্রতিফলিত করা, আমি নিজে থেকেই বলছি, তাহলে আমি হয়তো এখানে নামতাম, ক্লিনড আপ দ্য মিস্ট্রি মানে এই রহস্যটাকে উদ্ঘাটন করতাম, মেয়েটার খোঁজ পেতাম, মানে মেয়েটাকে খুঁজে বের করতাম, অ্যান্ড রিচড এ সুটেবল এন্ডিং ফর দ্য হোল থিং, পুরো ঘটনাটার জন্য একটা সুটেবল এন্ডিং, সুটেবল মানে মানানসই, এন্ডিং মানে যেন সমাপ্তি। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস, আমার মনে হয় আমি এটা করতে ভয় পেতাম। কি করতে? ওই যে রহস্যটা উদ্ঘাটন করতে, মেয়েটার সম্বন্ধে জানতে। আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং, আমি হয়তো ভয় পেতাম এটা জানা থেকে, হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল, মেয়েটার সাথে আসলে কি ঘটেছিল। দেখো মেয়েটা তো আর স্টেশনে আসে না, মেয়েটাকে আর সে দেখতে পায় না, তাই মেয়েটার সম্বন্ধে সত্যিটা কতকার জানতে চায়নি। কেন? যদি ধরো জানে যে মেয়েটার হয়তো অন্য কোথাও বিয়ে হয়ে গেছে, তো তাহলে তো সে আরও কষ্ট পাবে। তো সে সত্যিটাকে জানতে চাইছিল না, মানে হার্ড রিয়েলিটিটাকে ফেস করতে চাইছিল না। এটা দেখবে আমাদের সাথেও হয়, আমরা বুঝতে পারি যে হ্যাঁ এই ঘটনাটাই হয়তো হয়েছে বা কিছু একটা ঘটেছে, আমরা কিন্তু সত্যিটাকে জানতে চাই না, ভাবি না আর কষ্ট পাবো না, যা পেয়েছি থাক, আমি এরপরে আর কিছু জানতে চাই না। পারহ্যাপস শি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, সম্ভবত মেয়েটা দেউলিতেই নেই। দেখো কথক কয়েকটা রিজন দিচ্ছে যে মেয়েটার স্টেশনে না আসার পেছনে কি কি কারণ হতে পারে। হয়তো মেয়েটা দেউলিতে থাকেই না, এখান ছেড়ে চলে গেছে। পারহ্যাপস শি ওয়াজ ম্যারিড, হয়তো তার বিয়ে হয়ে গেছে। পারহ্যাপস শি হ্যাড ফলেন হিল, হয়তো সে অসুস্থ হয়ে পড়েছে। তো এগুলো কথকের মনে হচ্ছে, কিন্তু এগুলো কিন্তু রিয়েল রিজন নয়, এর বাইরেও অন্য কিছু হতে পারে। কিন্তু কথক নিজে থেকে গিয়ে যে জানবে সেই সাহসটা হচ্ছে না, কথক ভয় পাচ্ছে, ভাবছে ঠিক আছে মেয়েটাকে তো আমি আর জীবনে পেলাম না, পাবও না আশা করি, তাই আমি সত্যিটা জানবো না, যেটুকু সে আমার মনেতে আছে স্মৃতি হয়েই আমার কাছে থাকুক। নেক্সট প্যারাগ্রাফে চলে এসো, আজকের গল্পের হচ্ছে একদম লাস্ট প্যারাগ্রাফ। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, বিগত কয়েক বছরে, আই হ্যাভ পাস থ্রু দেউলি মেনি টাইমস, আমি দেউলির মধ্যে দিয়ে অনেকবারই গেছি। পাস থ্রু দেউলি মানে হচ্ছে ওই দেউলি স্টেশনের ওপর দিয়ে কথক অনেকবারই যাতায়াত করেছে, কারণ আমরা জানি কথকের হচ্ছে ওখানে ঠাকুমার বাড়ি। অ্যান্ড আই অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারেজ উইন্ডো, এবং আমি সবসময়ই ওই রেলগাড়ির জানালা দিয়ে দেখেছি। দেখবে মানুষ চলে যায়, তার স্মৃতিটা থেকে যায়। এই যে জায়গাটা সে কোনো দিন ভুলতে পারবে না, যখনই এখান দিয়ে ট্রেন যাবে কী হবে, সে ঠিক জানলা দিয়ে উঁকি মেরে প্ল্যাটফর্মে কিন্তু সেই মেয়েটিকে খুঁজবে। দেখো লেখা আছে হাফ এক্সপেক্টিং, আমি অর্ধ আশা করছিলাম, দেখো পূর্ণ আশা করেনি, অর্ধেক আশা কথকের মনে ছিল, টু সি দ্য সেম আনচেঞ্জ ফেস স্মাইলিং আপ অ্যাট মি, সেই অপরিবর্তনীয় মুখটা আমার দিকে চেয়ে হাসছে। তাহলে কথক ভাবছে বেশ আমি দেখবো স্টেশনে মেয়েটি দাঁড়িয়ে আছে, যেরকম মুখ আগে দেখেছিলাম সেই আনচেঞ্জ ফেস, অপরিবর্তনীয় মুখ, স্মাইলিং আপ অ্যাট মি, আমার দিকে চেয়ে হাসছে, আমি সেটা দেখার জন্য অর্ধেক আশা করছিলাম। দেখো ওই যে বললাম, সে জানে দেখা হবে না, তবু তার মনে একটু আশা যদি দেখতে পাই। আই ওয়ান্ডার, আমি ভাবতাম, হোয়াট হ্যাপেন্স ইন দেউলি, দেউলিতে কি ঘটে। এই কথাটা দেখবে প্রথম পার্টেও আমরা পড়েছিলাম, তার মনে হতো যে এই স্টেশনে কি ঘটে, বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল, স্টেশনের পাঁচিলের পিছনে। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, কিন্তু আমি কখনো আমার যাত্রা সেখানে থামাইনি। মানে এইটা তার মনে প্ল্যান ছিল যে আমি একদিন এই স্টেশনে নামবো, শহরে গিয়ে মেয়েটার খোঁজ খবর নেবো, কিন্তু আমার মনে প্রশ্ন থাকলেও আমি কখনো আমার যাত্রা এখানে, ব্রেক মানে ভাঙা হয়, মানে এখানে কখনো আমি থামিনি বা নাবিনি। ইট মে স্পয়েল মাই গেম, আন্ডারলাইন করে রাখো, এটা আমার খেলাটাকে নষ্ট করে দেবে। কি খেলা? দ্য গেম অফ নোয়িং দ্য ট্রুথ, সত্যিটাকে জানার খেলা। অ্যান্ড টু রিমেন দ্য মিস্ট্রি আনসলভড, এবং সেই রহস্য উদ্ঘাটনের খেলাটা। কথক এরপরে আর জানতে চাইনি, ঠিক আছে মেয়েটা আসে না, তো আমি জানতে চাই না মেয়েটার সাথে কি হয়েছে, আমি এমন কিছু জানতে পেরে যাব যেটার জন্য আমি আরও কষ্ট পাবো, সেটা আমি চাইনি। ওই জন্য বলছে ইট মে স্পয়েল মাই গেম, স্পয়েল মানে নষ্ট করা, তো আমি চাইনি আমার এই খেলাটা নষ্ট হোক। আমি যখনই ট্রেনে করে এখান দিয়ে যাব, আমি জানলা দিয়ে উঁকি মেরে প্ল্যাটফর্মে হাফ এক্সপেক্টিং, অর্ধেক আশাও করব যে মেয়েটাকে আমি হয়তো দেখতে পাবো, কিন্তু আমি যদি গিয়ে সত্যিটা উদ্ঘাটন করে ফেলি, তাহলে আমি যদি জানতে পারি মেয়েটার অন্য কোথাও বিয়ে হয়ে গেছে বা মেয়েটা দেউলিতে থাকে না, চলে গেছে, তাহলে কি হবে, আমার মনটা ভেঙে যাবে। আমি এখান দিয়ে যাওয়ার সময় কখনো আর প্ল্যাটফর্মের বাইরে তাকাতে পারবো না। কিন্তু আমি সেই গেমটা নষ্ট করতে চাই না, আমি চাই যতবার আমি এখান দিয়ে যাব, আমি মনে আশা নিয়ে প্ল্যাটফর্মটাকে দেখব, সেই মেয়েটার খোঁজে, সেই মেয়েটার হাসির জন্য।
আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং, আমি চেয়েছিলাম আশা করতে এবং স্বপ্ন দেখতে। দেখো যে কথাটা বললাম প্রতিবাদ যাবে, আই প্রেফার আমি পছন্দ করেছিলাম, আমি হোপ এবং ড্রিম আমার আশা স্বপ্নটা থাকবে। অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন দ্যাট লনলি প্ল্যাটফর্ম, এবং ওই একাকী প্ল্যাটফর্মের দিকে আমি কি করব, ঘুরে ঘুরে তাকাবো এবং তাকে খুঁজবো। লুকড আপ অ্যান্ড ডাউন আগেই বললাম, সর্বত্র দেখা বা খোঁজা, আমি ওই লনলি প্ল্যাটফর্ম একাকী প্ল্যাটফর্মে আমি সেই মেয়েটাকে খুঁজবো। ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস, সেই ঝুড়ি বা চুবড়ি সঙ্গে করে নেওয়া মেয়েটাকে, আমার সেই প্রেমিকাকে যে আমার মন হরণ করেছিল। বলে আজকের গল্পের লাস্ট লাইনে চলে এসো। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, আমি কখনও দেউলিতে আমার যাত্রা সমাপ্ত করিনি, মানে আমি দেউলি স্টেশনে নেবে কখনও মেয়েটার খোঁজ করতে আর যাইনি। বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, কিন্তু আমি প্রায়শই সেখান দিয়ে যাতায়াত করতাম। অফেন মানে হচ্ছে প্রায়, চাইলেই একবার নেবে সেখানে গিয়ে খোঁজ খবর করতে পারতো, পরের ট্রেনে ফিরতে পারতো, কিন্তু আমি সেটা করিনি, কারণ আমি আমার আর মন ভাঙতে চাইনি, আর আমি আমার সেই গেমটাকে নষ্ট করতে চাইনি। কি গেম সেটা বললাম, আমার যে হোপিং অ্যান্ড ড্রিমিং, আমি যে আশা করি স্বপ্ন দেখি মেয়েটার সাথে আমার হয়তো দেখা হবে, সেই খেলাটাকে আমি নষ্ট করতে চাইনি। অসাধারণ একটা গল্প শেষ হলো, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, বন্ধুদের সাথেও শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থার্ড সেমিস্টারের বাকি প্রোজ এবং পোয়েট্রি সমস্ত ভিডিও তোমরা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে, এবং পরবর্তীতে ফোর্থ সেমিস্টারেরও সমস্ত ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে।